শুধু হেলমেট পরা শিখাইছেন না, কিভাবে হেলমেট পরা একজন সহপাঠী আরেকজন সহপাঠীরে মারতে পারে। 600টা মানুষ গুম হয়ে গেছে, এটা কোনো কথা? তাদের পরিবার জানে না তারা কোথায়? 16টা বছর আপনি লাভের গুড় খাইছেন স্বৈরাচারের, শত কোটি টাকার আপনার বিজনেস করছেন। সর্বশেষ ডিবি হারুন, টুনটুনি এই যে উত্তাল একটা সময় আমরা পার করলাম ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের মাধ্যমে, আপনি বলছেন যে কেউ কথা বলেছে কেউ কথা বলেনি, এমনটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং ছাত্রদের মধ্যে বা আমাদের ফলোয়ার্সদের মধ্যেও আমরা দেখেছি যে তারা বলেছে যে আপনারা মাঠে নামেন, আপনারা কেন আসছেন না, আপনাদেরকে তো সবাই চিনছে। তারপরেও কিন্তু অনেক মিডিয়া কর্মী, মিডিয়ার যারা আছেন যে নায়ক নায়িকা বা তারকা, তাদের অনেকেই নেমেছে, অনেকেই কিন্তু এই আন্দোলন নিয়ে কোনো কথা বলেনি। তো সেক্ষেত্রে এই যে বলছেন কে কথা বলেছে কে কথা বলেনি, তাহলে এটা কি এখন আমরা ধরে ধরে আইডেন্টিফাই করে তাদেরকে হেনস্থা করব বা তাদেরকে মানে আসলে কি হবে? না, এখানে হেনস্থার কিছু নাই, কিন্তু আপনি যখন শিল্পী, আপনি যখন বলবেন যে আমি শিল্পী, আমার দায়িত্ব আছে, তাহলে আপনার দায়িত্ব, কারণ আপনাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে ভাই, এবং আপনাকে কোটি কোটি মানুষ ভালোবাসা দিয়ে ওই স্থানটা দিছে। কেন সাকিব আল হাসানের প্রতি মানুষ ক্ষেপে আছে বলেন তো? সাকিব আল হাসানের সবচেয়ে বড় ফ্যানদের মধ্যে আমি একজন, আমি নিজে দাবি করতাম। আমার কষ্টে বুক ফেটে গেছে, কিছু বলতেছে না কেন সাকিব, কিছু বলতেছে না কেন মাশরাফি? আমার ক্যাপ্টেন বাংলাদেশে কই? কষ্টে বুক ফাটে নাই আমাদের? খারাপ লাগে নাই আমাদের? কারণ এই জনগণই তাদেরকে বানাইছে, ওই জায়গাটা দিছে, তারা পারফরমেন্স করছে। একজন গুড অ্যাক্টর পারফরমেন্স না করে তো গুড অ্যাক্টর হইতে পারে না, কিন্তু তার কাজটা যদি জনগণই না দেখে তাহলে কেমনে সে গুড অ্যাক্টর হবে? ধরেন তাকে কে রিকগনাইজ করবে? নিজে নিজে আয়নার সামনে দাঁড়ালে হলে হবে? হবে তো না। তো জনগণ যখন বিপদে সমানে লাশ পড়তেছে, আপনারা তখন মুখে কি দিয়েছিলেন মুখের মধ্যে? আপনাদের বুক একটু ফাটে নাই? আপনার একবার মনে হয় না এই যেটা আমার ভাই হইতেছে, এটা আমার ভাই, এই ছেলেটাই তো আমার নাটকটা দেখতো, এই ছেলেটাই তো আমার সিনেমাটা দেখতো, এই ছেলেটাই তো আমার খেলাটা দেখে বাংলাদেশ বলে চিলে তো সাকিব আল হাসান বলে তার জার্সিটাও সে বুকের মধ্যে নিয়ে এসে 75 নাম্বার লাগায় এসে ঘুরতো। একবারও কি ফিল হয় না আপনাদের? কেন মানুষের এত রাগ জানেন? এই জন্য যে তারাই ওনাকে বানাইছে, ওনাদেরকে তাদের এই জন্যই। এটা এখানে হেনস্থার কিচ্ছু নাই। মানুষের রাগ একটা সময় পর্যন্ত থাকবে, একটা সময় হয়তো রাগ থাকবে না, মানুষের ক্ষোভ একটা সময় নেমে যাবে আস্তে আস্তে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা তো ভয় পাচ্ছে যে এখন কথা বললে কি আমাকে ছাত্র জনতা মেনে নেবে? আপনারা প্ল্যান করেন যে দেশে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন। সময় তো শেষ হয়ে যাচ্ছে না, সময়টা তো আসবে, 2 মাস পরে এই রাগটা থাকবে না। এই রাগ ক্ষোভ কি মানে পুষে অনেকটা কমে যাবে। শুনেন, ছোট মুখে একটা বড় কথা বলি, সেটা হচ্ছে আহমেদ সফার একটা লাইন বলি যে বুদ্ধিজীবীদের যদি কথা শোনা হইতো তাহলে 1971 সালে দেশ স্বাধীন হতো না। কথাটা অনেকটা এরকমই ছিল ওনার কথাটা। তো কথাটা আসলে এটাই, বুঝেন? অনেক বুদ্ধিজীবীও দেখছি আমরা যে চ্যানেলে যে কান্নাকাটি দেখছি না আমরা, মানুষের কথা বলতেছে না, ব্যানার নিয়ে দাঁড়ায় চ্যানেল নিয়ে কান্নাকাটি করতেছে, ভিডিওতে এই স্মৃতি ছিল ওই স্মৃতি ছিল। আরে ভাই, তোমার গেটের বাইরের দিকে একটু তাকাও না, কতগুলা লাশ পড়ে রয়েছে, একটু কথা হবে না এই মুখে? কেন মানুষের রাগ হবে না বলেন? এটা কোন লেভেলের হিপোক্রেসি? মানুষের লাশের থেকে, মানুষের জীবনের থেকে কি একটা মেট্রো রেলের পিলার বা একটা মেট্রো রেলের কাজ বেশি দামি? এই যে বলছেন যে রাগ ক্ষোভ জনগণের মধ্যে বা ছাত্র জনতার মধ্যে হচ্ছে জন্মেছে, তো এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 15 বছরের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তো সেক্ষেত্রে তারপরেও এখন আমরা দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ড কিছু আন্দোলন গড়ে উঠছে বিভিন্ন ইস্যুতে, কখনো বাহিনীরা আন্দোলন করছে, কখনো দেখতে পাচ্ছি যে অন্যান্য রিজনে, যে কোনো রিজনে কিন্তু এক দফা আলটিমেটাম। কি রিজন বলো? যেমন গতকালই যদি আমরা বলি যে লালবাগের থানায়ও কিন্তু একটা আন্দোলন হয়েছে, একটা মামলা। কেন হয়েছিল সেটা? হ্যাঁ, ডেফিনেটলি না, এটা বলি আমরা। হ্যাঁ, অবশ্যই বলেন। একজন ওসি 71টা গুলি খাওয়া একটা শহীদ ভাইয়ের মামলা নিচ্ছিল না, কারণ লাস্ট স্বৈরাচারীর নামে মামলাটা হতে যাচ্ছিল। আমি কিন্তু আন্দোলনের বিপক্ষে কথা বলছি না। কেন আমরা তুলবো না? কেন হবে না এটা? আমি বলতেছি না, আমি কিন্তু একবারও বলতেছি না রিভোল্ট করো, নেমে যাও, এটা করো, আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি একটা অন্যায় হইতে গেছিল, মানুষ যদি এখন কালেকটিভ ওয়েতে সবাই মিলে একত্র হয়ে একটা প্রতিবাদ জানায়, এটাকে আমি সমর্থন করব না।
ডেফিনেটলি আমি প্রশ্নটা হ্যাঁ, শেষ বলেন করি এবার। যে এই যে খণ্ড খণ্ড কিছু আন্দোলন হচ্ছে, যেমন আমরা তার আগে দেখেছি যে সনাতন ধর্মাবলম্বী নিয়েও একটা আন্দোলন হয়েছে, যেটা কিন্তু এখন ইতিমধ্যে সর্ট আউট হয়ে গেছে। তো এই খণ্ড খণ্ড আন্দোলন যে আমরা করছি, সেই ক্ষেত্রে কি এটার কি সুফলটা আসবে, মানে নাকি এটা আন্দোলন ছাড়া কি কোনো সমাধান আমাদের বের করা উচিত না, নাকি আপনি কি মনে করেন? বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা দারুণ কথা বলছে। স্যারের একটা কথা মাথায় রাখতে হবে, বলে মানুষ হিসেবে অধিকার চান সবাই মিলে। এই বাংলাদেশে, এই রাষ্ট্রে একজন মুসলমান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মাবলম্বী যে কোনো মানুষের, যে কোনো চিন্তার, যে কোনো ধারণা পোষণ করার, যে কোনো মতাদর্শের মানুষের, যে কোনো বিলিভার, যে কোনো যার কোনো বিলিভ নাই সেই মানুষেরও নাগরিক হিসাবে একই অধিকার। ইউনূস স্যার সাচ আ পজিটিভ পার্সন। আমি জানি না স্যারের না আমি স্যারের ইন্টারভিউগুলো অনেক আগে থেকেই তো আসলে স্যারের লেকচার্সগুলো বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে শুনি। স্যার বিভিন্ন কনভোকেশনসে, বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ফোরামে ইন্টারভিউজ দেন। কিন্তু স্যারের রিসেন্ট টাইমে এই মানুষটাকে যতই নেগেটিভ করে বলার চেষ্টা করা হোক, উনি সবসময় পজিটিভ উত্তরটা দেন। একটা ওয়ার্ড তার কনভারসেশনের ভিতরে নেগেটিভকে খুঁজে পাবে না। আমরা না ওই জিনিসটা একটু কোপ আপ করার চেষ্টা করি না প্লিজ। মানে আমরা ইন্ডিভিজুয়ালি এভাবে চিন্তা না করে আমরা সবাই মিলে একটা সাথে চিন্তা করি যে আমরা পজিটিভ জিনিসগুলা নিব। আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি বললাম, এবার আমি অনেক কিছু শিখতে চাই না, যেমন অনেক সময় অধৈর্য হয়ে যাই, একটু টেম্পারমেন্টের ইস্যু থাকতে পারে, ছোটখাটো টুকটাক আছে, কিন্তু এখন আমি চেষ্টা করব স্যারকে দেখে কিভাবে উনি খাইসা খাইসা কুল কথা বলে উনাকে নকল করার চেষ্টা করব। এই যে অধৈর্য হয়ে যাওয়ার একটা ব্যাপার বললেন, যে এখন কিন্তু মানুষ অনেকটা অধৈর্য হয়ে যাচ্ছে। ফেসবুকেও দেখা যাচ্ছে যে কিছু হলেই বা যে কোনো একটা সিচুয়েশন নিয়েই বলছে যে এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা আপনারা কি বলবেন? যেমন কিছু ঘটনা যদি আমি আপনাকে একটু উদাহরণ দিই, যেমন গণভবনে যখন লুটপাট হলো তখন এরকম স্ট্যাটাস আমরা অনেকের পক্ষ থেকেই দেখেছিলাম। তারপর যখন 15ই আগস্ট যখন ডিজে পার্টি হলো বা মোবাইল, মানুষের মোবাইল চেক করা হলো, বিবস্ত্র করা হলো, এই সব ঘটনাতেও কিন্তু আমরা এরকম অনেক পোস্ট দেখেছিলাম। তো এই ব্যাপারে আসলে কারা এটা লিখছে বা কেন লিখছে, এই ব্যাপারে আপনার মতামতটা কি? দেখেন, অন্যায় অন্যায়, যেই লেভেলের অন্যায় হোক, আপনি যদি একটা মানে খুনও করেন এটা অন্যায়, ঘুষও খান এটা অন্যায়, কথাটা বুঝেন। আমি অন্যায়কে সাপোর্ট করতে পারি না একজন বিবেকবান মানুষ হিসাবে। একজন দেশের সুনাগরিক হওয়ার চেষ্টায় রত একজন নাগরিক হিসাবে আমি এটা বলতে পারি না যে অন্যায়টাই ঠিক। নো, অন্যায় অন্যায়, এটা যেই প্রকারের অন্যায় হোক না কেন। কিন্তু এখানে কিন্তুটা কি আসলে, ধরেন একটা কিন্তু দিয়ে বললাম, কিন্তু হইতেছে এই প্রথম ডিজে পার্টি হয়েছে এই দিন, তা তো না। তাদের দলের লোকই তো বছরের পর বছর ডিজে পার্টি বাজাইছে, নাচাইছে, লিটারেলি স্টেজে নাচতেছে হিন্দি গানে, আমরা দেখছি। দেখেন নাই কয়েকটা ক্লিপস কয়েকটা ভাইরাল হয় না, এই ক্লিপস এত বছর ধরেই ছিল। এগুলো এখন দেখতেছেন আপনি, হয়তো আপনার চোখে হঠাৎ করে পড়ছে কারণ এই বিষয়ে আলোচনা হচ্ছে দেখে। কিন্তু এটা 16 বছরে এই কালচারই ছিল। প্রচন্ড জোরে মাইক বাজছে, মাইকে ভাষণ চলছে, ভাষণ চলার পরে শুরু হয়েছে গান। এটা কোন এলাকায় ঘটে নাই বলেন তো? গানের পর গান, হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান। কোনো মা বাবা আছে গানের? মানে আমি একটা গান তো আমার মনে আছে, আমি দেবের একটা গান আছে হিন্দি গান, হ্যাঁ বাংলা গান, কলকাতার দেবের, এই যে পাগলু পাগলু গান আমি মুখস্থ করে ফেলেছি ওই দিন, বাজাইতে বাজাইতে মুখস্থ করে ফেলাইছে আমাদের। আচ্ছা, সো এখন আপনি বিষয়টা হলো ইন্টেনশন যদি আপনার থাকে যে আমি সব কিছুতে ধরবো, হ্যাঁ এটা হলো কেন, ওইটা নড়লি কেন, এটা নড়লি কেন, 16 বছর ধরেন নাই? 16 বছর কই ছিলেন আপনি? 16 বছর কোথায় ছিলেন? ঠিক করলেন না কেন? এই কালচারটা, এই যে পচা কালচারটা ক্রিয়েট করে গেছেন আপনারা, যে আবর্জনাটা দিয়ে গেছেন, এই শীটটা ঠিক করেন নাই কেন? 16 বছর কি শিখাইলেন বাচ্চাদেরকে? কি শিখাইলেন জেনারেশনকে? কি পড়াইলেন পাঠ্য বইতে? কি পড়াইলেন? আদব কায়দা কি শিখাইলেন? শুধু হেলমেট পরা শিখাইছেন না? কিভাবে হেলমেট পরা একজন সহপাঠী আরেকজন সহপাঠীরে মারতে পারে, কেমনে ব্যাটিং করা উচিত, স্ট্রেট ড্রাইভ, লং ড্রাইভ, তাই না? এই তো
তাইলে বলেন তো এই কালচার আসছে কই থেকে? এটা কি রাতারাতি জুলাই মাসের পরে আগস্ট মাসে এসে এটা ঘটছে? এটা কি 1 মাসের ঘটনা? এটা এত বছরের ঘটনা, এত বছরের কালচারাল ক্রাইসিসের ঘটনা, এত বছর ম্যানারিজম ক্রাইসিসের ঘটনা, এত বছর এডুকেশনাল ক্রাইসিসের ঘটনা। এবং সম্প্রতি যেটা দেখা যায় যে এম শাখাওয়াত হোসেনকে যখন পদ পরিবর্তন করা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা নিয়েও কিন্তু অনেকে কথা বলছে। এটা নিয়ে কি আপনি কথা বলতে চান? তো শাখাওয়াত হোসেনের কোনো প্রবলেম নাই, স্যারের কোনো সমস্যা নাই, আমি স্যারের কথা বলতেছি, স্যারের কোনো সমস্যা নাই। আপনার সমস্যা কোথায় বা আমার সমস্যা কোথায়? স্যারকে একটা নেগেটিভ বক্তব্য দিচ্ছেন এখন পর্যন্ত যে আমি এটা খুশি না, আমি খুশি হয়েছিলাম, আমি দুঃখ পাইছি, আমি কষ্ট পাইছি। উনি বলছেন যে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে আমি সেই দায়িত্ব নিব। একটা ভদ্রলোকের মতো কথাবার্তা। তা আমরা না এটা কেন করা হলো, ওটা কেন করা হলো, এটা হোয়াট ইজ গোয়িং অন? সুশীল শব্দটা কিন্তু সুন্দর, কিন্তু কি নেগেটিভ বানায় ফেলছি আমরা। দেখেন এখন আমারও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গাইলেই তো হয়, বেটা তোরা তো স্বাধীনতা চাচ্ছি নাই, তোরা তো এই স্বাধীনতার গল্প বলতেছি ভাই, সরি আপনারা এই গল্পগুলো বলছেন, আপনারা তো এই স্বাধীনতা চাই নাই। আপনারা যেটা চাইছেন সেটা হচ্ছে আগেই ভালো ছিলাম, কারণ আপনারা স্বৈরাচারের গুড় খাইছেন। আমার মতো বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা স্বৈরাচারের গুড় খায় নাই, তাদের কাছে স্বাধীনতার আনন্দ অন্যরকম। এই যে নতুন উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে এবং বিকল্পর কথা সবাই চিন্তা করছে যে বিকল্প কে হবে এরকম একটা বিষয়। নতুন উপদেষ্টা পরিষদের সম্পর্কে যদি আপনি কিছু বলতেন যে আপনি কি এই ব্যাপারে সন্তুষ্ট কিনা? আমি সময় দিতে চাই, আমি ভাবতে চাই, আমি বিশ্বাস করতে চাই তারা একটা আন্দোলনের মধ্যে দিয়ে, একটা বিশাল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে, তাদেরকে টাইম দিতে হবে। 16 বছরের জঞ্জাল পরিষ্কার করা খুব অল্প সময়ে সম্ভব না। এটা একটা, আমি জানি না এটা 5 বছর হবে নাকি 7 বছর হবে নাকি 7 দিনে হবে না 5 দিনে হবে, সেই টাইম লাইন আমি ফিক্স করার কেউ না। জনগণকে রিকোয়েস্ট করতে পারি, বাংলাদেশের জনতাকে রিকোয়েস্ট করতে পারি, ছাত্রদেরকে রিকোয়েস্ট করতে পারি, প্লিজ আপনারা চোখ কান খোলা রেখেন, যেটা আর কোনো ভুল না হয়, আমরা যেন সবাই সচেতন থাকি। আমার দেশটা, এটা একটা সুযোগ আসছে আমাদের সামনে, দেশটা সুন্দরভাবে সাজানোর, সবগুলো সেক্টরকে গোছানোর। এই সুযোগটা যেন কোনোভাবে হাতছাড়া না হয়। এই আন্দোলন বেহাত হইতে দেওয়া যাবে না। নতুন নেতৃত্বে কি আপনি তরুণদেরকে আশা করছেন? অ্যাবসলিউটলি, আমি যে দুজনকে অলরেডি পাইছি তাদেরকে নিয়ে, এবং যারা বাইরে আছে সমন্বয়কদের মধ্যে, যেমন সার্জিস, ও মাই গড, হি ইজ সো গুড, মানে এত সুন্দর করে এত লজিক্যাল কনভারসেশন সে করে। সে বলে ফেলছি উনি, আমি হ্যাভ টু রেসপেক্ট হিম। তার কনভারসেশনে, উনার কনভারসেশনের টোন, ওনার যে মানে অভিব্যক্তি, হাসনাত যে অভিব্যক্তিতে কনভারসেশন করে, বা অন্যান্য বাকি যে 52-54 জন সারা বাংলাদেশের, রাফি চিটাগাংয়ের আর অন্যান্য যারা আছে, প্রত্যেকে যেই চমৎকারভাবে মানে কথা বলে, এটা অনেক বড় একটা ব্যাপার এবং খুব বোল্ড, দে আর ভেরি বোল্ড। এবং সবচেয়ে বড় কথা হলো তারা সাহসী। দেখেন ডিবির মুখ থেকে ফিরে আসছে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে। জাস্ট 10টা দিন 11টা দিন আগে কল্পনা করে দেখেন তারা বেঁচে থাকবে কি না। তারা কি জানতো তাদেরকে পেড়ানো হয়েছে কিভাবে ডিবি অফিসের ভেতরে? তাদেরকে আমরা দেখি নাই সেই ভিডিও, যে তাদেরকে খাওয়ানো হচ্ছে টেবিলের মধ্যে বসায় বসায়। এই ভাতের হোটেল বন্ধ হয়েছে না? এই ভাতের হোটেল থেকে বাঁচতে পারতো কেউ? আপনি বলেন তো, যদি দেশ স্বাধীনতা হলে আমার এই ভাতের টেবিলে বসাইতো না? বলেন, হয়তো আমি ভাতের টেবিলে বসে, আপনার সারা বাংলাদেশের মানুষ আমার ভুল বুঝতো, আমার জোর করে পিছনে গান পয়েন্টে রেখে আমার হয়তো ভাত খাইতে হইতো, ডাল মাখায়া, বলতাম ওয়াও সেই মজা হয়েছে। মানে বুলশিট ম্যান, হোয়াট হ্যাপেন্ড? এই যে বেঁচে আসছে, আমি যে যাতে কথা বলতেছিলাম আমাদের সমন্বয়করা, এই যে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কেউ দিতে পারে, এটা আমি এক্স্যাক্টলি টার্মসটা ভুলে গেছি, যে ভিডিওটাতে তারা করলো, যে পড়তেছিল লুঙ্গির উপরে তাকে মেরে, নাহিদকে ওই যে উপরে দিয়ে পেপার, ও মাই গড, আই ক্যান্ট ইভেন ইমাজিন। মানে এইখান থেকে দেখাইতেছে সার্জিস আমার পিস্তল ধরা, আরেকজন কোড দিচ্ছে পা দিয়ে। দিস কাইন্ড অফ ব্রিলিয়েন্ট দেয়ার, আন্ডার এস্টিমেট করার কোনো ওয়ে নাই। ওদেরকে আন্ডার এস্টিমেট করা যাবে না, দে আর টু মাচ ব্রিলিয়েন্ট। আমি হইলে কি করতাম জানি না, আমি ইয়ানফসি আল্লাহর কাছে হয়তো বলতাম, আল্লাহ জানি না তুমি বেস্তি দিবা না দোজকে দিবা, ভালো রেখো, যদি একটু মাপ টাপ করে দাও তাহলে ভালো, হয়তো এটাই বলতাম। কিন্তু তারা কি করছে? না, we have to send the codes, we have to send the things to the people. মানুষ বুঝে নিবে, মানুষ বুঝে নিচ্ছে। কিন্তু তারা যে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে, তারা ওই সংবাদ সম্মেলনে কে কবে দেখছিল বাংলাদেশের ছেলেরা এত স্মার্ট? যদিও সমন্বয়কদেরকে জিজ্ঞেস করার পরে তারা কিন্তু বলেছে যে আমরা এই ব্যাপারে ক্লিয়ার করতে চাই না। বলছে
আমি যদি বলি এটা একটা স্ট্র্যাটেজিক্যাল আনসার, কথার কথা, সব স্ট্র্যাটেজিক্যাল আনসার কি সব যোদ্ধারা বলবে আমি এইভাবে এই পথে 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 যে আমি যুদ্ধ করছি? আয়না ঘর অনেকে বলছে যে, অনেকে বলছে না এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। তো এখান থেকে বলা যায় একটা রিপোর্টে কিন্তু এরকম আসছে যে 600-রও অধিক হচ্ছে এখন পর্যন্ত গুম আছে, তাদের মধ্যে মাত্র 5 কি 7 জন বের হয়েছে। তো এই বাকিরা কোথায়? এদেরকে বের করার জন্য বা কিছু আসলে এই ব্যাপারে আপনার কি মতামত একটু আমাদেরকে যদি জানাতেন। আমি জিনিসটা এইভাবে চিন্তা করি যে ওখানে আমি হতে পারতাম গুমের অংশ, তাহলে আমার বাবা এবং মার উপর দিয়ে কি যেত? আমার মা ইন্তেকাল করছে, আমার আম্মাকে হয়তো আমাকে ধরে নিয়ে গেলে এই কষ্টটা দেখতে হইতো না, কিন্তু আমার ভাই, আমার আত্মীয় স্বজন, তাদের কি দেখতে হইতো? আমার বন্ধু বান্ধবরা কীভাবে খুঁজতো আমাকে? আমি এভাবে ভাবি যে আমার ছোট ভাইকে ধরে নিয়ে গেলে কি হইতো, আমার বাবাকে ধরে নিয়ে গেলে কি হইতো। আমি যখনই ওই জায়গাটায় আমার পরিবার আমাকে কল্পনা করি, আমি ঠিক থাকতে পারি না। কিভাবে সম্ভব বলেন? কোনো বিচার নাই, কিছু নাই, ইচ্ছা মতো যা ইচ্ছা রায় লেখা হয়েছে এত বছর ধরে, যাকে খুশি তখন তাকে ইয়া করছে। আপনি এমন প্রশ্ন করতেছেন, ধন্যবাদ প্রশ্নগুলোর জন্য, কিন্তু হয়ে যাচ্ছে কি মানে গলা আটকে যায়, আসলে ভিতরে কণ্ঠস্বর আটকায় যায় যে কি বলবো, যাই না আসলে কি আনবিলিভেবল। এই দেশে এগুলা ঘটছে যে আমি মরলাম না কেন, আমাকে এই দেশে কেন এটা ঘটলো, মানে আমি জানি না এটা কিভাবে সম্ভব। 600টা মানুষ গুম হয়ে গেছে, এটা কোনো কথা? তাদের পরিবার জানে না তারা কোথায়? আপনি ওই মেয়েটার কান্না দেখছেন, যে ছোট মেয়েটা তার বাবার কথা বলে বারবার চিৎকার। আই এম সরি, আমি আসলে এতটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিন্তু অনেক জায়গায় নিষিদ্ধ করা হচ্ছে। এই ছাত্র রাজনীতি কি আসলে থাকা উচিত কি উচিত না, আপনার মতামত কি? আমার আসলে আমি এই বিষয়টা নিয়ে এখন নো কমেন্টস বলতে চাই, এটাও একটা উত্তর। কারণ এই বিষয়টা নিয়ে এখনো তো অনেক কিছুই মীমাংসিত হওয়া বাকি। কারণ দেখেন ঢাকা কলেজের হলগুলা থেকে এখনো হাজার হাজার অস্ত্র বেরোচ্ছে। এটা কিভাবে ঢুকছে? ছাত্র রাজনীতির নাম ধরে তো ঢুকছে। এখন আমি এটার পক্ষেও কিভাবে বলবো এই টাইমে, এটার বিপক্ষেও কিভাবে বলবো? আবার এটাও তো সত্যি 1971-এর যে আমরা স্বাধীনতা পাইছিলাম, সেটার জন্য ছাত্র রাজনীতির একটা বড় ভূমিকা ছিল। এখন বুঝতে পারতেছেন ডিলেমাটা কোন জায়গাটায় হইতেছে। সো এটা কিন্তু রাইট টাইম না, এই আমি মনে করি। এই আলোচনাটা ছাত্র জনতা আমরা প্রত্যেকেই একসাথে একটা সময় নিজেরাই ডিসিশন নিতে পারবো, সঠিক ডিসিশন নিতে পারবো যে কোথায় করা উচিত, কোথায় করা উচিত না। আমরা আসলে একটা স্টেটে ছিলাম, যে স্টেটটা ছিল মাফিয়া স্টেট, যে স্টেটটা ছিল একটা গুন্সদের স্টেট। অনেক গুরুগম্ভীর আসলে কনভারসেশন আমাদের হয়েছে। আমরা একটা র্যাপিড ফায়ার করতে চাই, গেম খেলতে চাই। সেটা হচ্ছে ধরেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করতেন যে বান্না ভাই, আমি বলতাম ইকুয়ালস টু সাহসিকতা, সাহসিকতার পরিচয় দিয়েছে। যদিও আপনি নিজের সুনাম শুনতে একদমই পছন্দ করেন না, সেটা আমি প্রথমেই বুঝে গেছি। তবে তারপরেও আমি আপনাকে কিছু ব্যক্তিত্বের নাম বলবো, আপনি তাদের একটা বিশেষণে বিশেষায়িত করবেন। এক ভুইফোর সংগঠন গজাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার মতামত কি? শুধু সংগঠন না, ভুইফোর মানুষও জন্মাচ্ছে। মানে অনেক, মানে কি বলবো, মিডিয়া বুদ্ধিজীবী, মিডিয়া টাইকুনস দেখতে পাচ্ছি। অনেক ফেরি টেলের গল্প তারা একসময় বানাইছেন, তাদেরকে দেখতে পাচ্ছি বড় বড় পত্রিকা, বড় বড় মিডিয়া হাউসের একদম তারা ফ্রন্ট পেজে নিয়ে আসতেছে তাদেরকে। মানে পুনর্বাসন প্রক্রিয়ার একটা অংশ দেখতে পাচ্ছি আমরা। যে দর্শক বুঝতে পারতেছেন মনে হয় যে আগের 16 বছরে তারা কিছু করতে পারে নাই, তারা একদমই সরকারের কাছের লোক ছিল। এখন তাদের বড় বড় কথা আপনার বিভিন্ন জায়গায়, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করা উচিত, এটা করা উচিত। 16টা বছর আপনি লাভের গুড় খাইছেন স্বৈরাচারের, শত কোটি টাকার আপনার বিজনেস করছেন। তখন আপনাদের এইটা করতে হবে, ওইটা করতে হবে, এটা দরকার, ওটা দরকার কই ছিল? যেটা বলতেছেন সেটা কিন্তু প্রয়োজন আছে।
আমি বলতেছি না যেটা বলতেছেন সেটা অপ্রয়োজনীয়, সেটা অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এত বছর ধরে তো আপনি একদম গভর্নমেন্টের কাছে ছিলেন, আমরা তো দেখছি। আপনি বলতেন আমাদের পার্সোনাল রিলেশনশিপ আছে, আপনারা এটা শো অফ করতেন, এবং আপনারা ওই সময় স্বৈরাচারীর সাথে আপনাদের কি পার্সোনাল রিলেশনশিপ আছে, কি ধরনের পার্সোনাল রিলেশনশিপ আছে, সেটা তো আপনারা শো করছেন আমাদের সামনে, এবং সেটা নিয়ে আপনারা অ্যাডভান্টেজ দিচ্ছেন, ফায়দা নিচ্ছেন। আরে আমি বড় ভাই ব্রো। সো এখন কেন 16 বছর পর এসে মনে হইতেছে এখন এখন আপনার পার্টিসিপেট করতেছেন যে এটা ঠিক আছে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে ভাব ধরতেছেন যে আমি স্বৈরাচারীর পতন চেয়েছিলাম, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো যে আপনি যে ভণ্ডামি করতেছেন এটা কিন্তু আমরা দেখতেছি, এবং আপনি এখন হয়তো আপনার নাম বলতেছি না, কিন্তু আপনি যদি বাধ্য করেন, আপনারা যদি বাধ্য করেন, আমার মতো আরো শত শত ছেলে আছে এই মিডিয়াতে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কাজ করে, তারা আপনাদের নাম বলা শুরু করবে। এখনো সাবধান হন, তবা করেন সুন্দর করে করে ভদ্রভাবে সুন্দরভাবে সাধু সাজার চেষ্টা করেন না, হিরো হওয়ার চেষ্টা করেন না, ডাউন থাকেন, সত্যি কথাটা বলেন, সুন্দর করে কথাটা বলেন, অনেস্ট কথাটা বলেন, আমরা ট্রাই করবো আপনাদেরকে হেল্প করতে। কিন্তু যদি হিরো হওয়ার ট্রাই করেন না, তাহলে এটা কিন্তু ভালো হবে না। এখানে কেউ হিরো হওয়ার সুযোগ নেই। এখানে বারবার বলছি হিরো কারা, হিরো হচ্ছে ওই জেনারেশন, দিস জেনারেশন। হিরো হচ্ছে আমাদের মুগ্ধ ভাইরা, আমাদের আবরার ফাহাদ ভাইরা, আমাদের সাইদ ভাইরা, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা যারা আজকে পৃথিবীতে নাই, আমাদের ফারহানেরা যারা পৃথিবীতে নাই, এবং যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ কানে শুনতে পায় না, কারো পা নাই, কারো হাত নাই। দে আর দ্য হিরোজ, উই আর নাথিং, আমরা তাদের সামনে কিচ্ছু না। সো ওই হিরোদের পাশে আপনি যদি নিজেরা দাঁড় করানোর চেষ্টা করেন না ভাইয়া, দিস ইজ ভেরি স্যাড। আপনার জন্য আসলে করোনা হয়, এজ বেশি কিছু না ভাইয়া, বড় ভাই কইরেন না এগুলো আপনারা। এত বছর ধরে, 16 বছর ধরে যেই মানুষগুলো এতটা চরম খারাপ সময়ের মধ্যে দেশ থেকে হোক দেশের বাইরে থেকে হোক, বুঝতে হবে কিন্তু দেশের বাইরে থেকেও কিন্তু অনেক মানুষ ফাইট করছে, অনেক প্রবাসী ফাইট করছে, এবং তাদের কথায় আমরা জেগেছিলাম, আমরা ঘুমাই নাই। অনেকগুলো নাম আছে, অনেকগুলো সাইবার ফাইটার আছে, সাইবার যুদ্ধ আছে। এখন তাদের জিজ্ঞাসা করেন আপনি কি শাহবাগে নামছিলেন, বা আপনি কি 10 নম্বরে গেছিলেন, আপনি কি অমুক জায়গায় গেছিলেন, আপনি কি শনির আখড়ায় গেছিলেন মিছিল করতে? ভাই তারা মিছিল তৈরি করতে হেল্প করছে, লক্ষ লক্ষ কোটি কোটি জনতার মিছিল তৈরি করতে তারা এতদিন জনগণকে প্রস্তুত করছে। দে আর দ্য সাইবার ফাইটার্স। ওই সাইবার ফাইটাররা যারা দেশের বাইরে, যাদের জীবন রিস্কে, তাদের বোনদেরকে, অনেক সাংবাদিক আছে যাদের ভাইকে, বোনকে, পুরো ফ্যামিলিকে নিষ্পেষিত করা হয়েছে, ফ্যামিলিকে যন্ত্রণা দিয়ে মারে ফেলা হয়েছে, যন্ত্রণার উপর যন্ত্রণা দিচ্ছে 16 বছর। তারা তাদের জীবন বাঁচানোর জন্য দেশের বাইরে চলে গেছে, ফাইট করে গেছে। কিন্তু বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা 18 তারিখে যদি রিভোল্ট না করতো, ওইটা ছিল সুপার ফাইট ব্যাক। দে ডিড অ্যামেজিং জব। যখন ঢাকা ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন হলো, বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন হলো, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি ঘুরে দাঁড়াইছে। সেই ফাইটটা তো ইম্পর্টেন্ট, বলতে হবে তো। অ্যামেজিং জব। তারপরে আসেন ঢাকা সরকারি ইউনিভার্সিটিগুলা যেটা করছে, স্কুল কলেজ কে করে নাই? কোনো গৃহিণী, কোনো বাবা, কোনো চাচা, কোনো নানা, কোনো দাদা করে নাই? সবাই করছে, সব বয়সী মানুষ রাস্তায় নেমে গেছিল, সবাই নেমে গেছিল। কেউ কাউকে ইয়া করছে? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে আলাদা করছে? একসাথে যুদ্ধ করছে, একসাথে ফাইট করছে, একসাথে প্রতিবাদ করছে। প্রবাসীদের কথা বলে গেলে হবে? যারা এভিডেন্স, ওরা কি ব্যাকবোনটা আমাদেরকে দিছে, কি শক্তিটা দিছে যে দিব না টাকা, দেহি তুই কইতে অস্ত্র কিনস। আপনি তো একটা স্ট্যাটাসও দিয়েছেন যে ডেফিনেটলি আমি বলছি তাদেরকে স্যার বলতে হবে। আমি স্যার বলার কথাটা অনেক, দেখেন তাদের, আমি বলছি এয়ারপোর্টে তাদের স্যার বলতে হবে। আমি এটা লিখছি অনেকগুলো আলোচনার মধ্যে একটা আলোচনা, আমিও এটা আবিষ্কার করি না এই কথাটা, আগে বলে নিচ্ছি। এটা একটা জায়গা থেকে আমি পাইছি, আমার কাছে মনে হয়েছে কথাটা সুন্দর, লেখা উচিত, লিখছি। কিন্তু আমার কাছে আশ্চর্য সুন্দর লাগছে, সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগছে, প্রবাসী ভাইরা এসে আমার পোস্টের নিচে লেখা শুরু করলো, আমাদেরকে স্যার ডাইকেন না, শুধু একটু ভালো ব্যবহার করেন। আরেকটা জায়গা আছে কিন্তু বড় সেক্টর, এটা বাদ দিয়ে দিতেছিলাম, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ নেভি। তারা কি গুলি চালাইছে জনগণের উপরে? চালায় নাই। তাদেরকে স্যালুট দিতে হবে না আলাদা একটা? তাদেরকে আলাদা একটা স্যালুট দিতে হবে যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা জনগণের কথা শুনছেন, জনগণের কথা ভাবছেন, আপনার ভাইটার কথা ভাবছেন, আপনার আমার মতো করে হয়তো
আমি হয়তো আয়নাঘরের ওই গল্পটার কথা বলার সময় যখন ইমোশনাল হয়ে গেলাম, আর তো হয়তো আপনারা ওইভাবেই ভাবছেন। সম্প্রতি নির্মাতাদের থেকে শোনা যাচ্ছে যে তারা হচ্ছে ছবিতে যে সেন্সর পদ্ধতি সেটা বাতিল করার একটা মোটামুটি আন্দোলনই তুলছে বা বলছে বাতিল করার জন্য বলছে। তো মিডিয়া এবং গণমাধ্যমে আসলে কি কি সংস্কার প্রয়োজন আপনার মতে, এবং এই প্রথাটা কি আসলে আপনি পক্ষে নাকি বিপক্ষে? কোন? আমি এটার পক্ষে, সার্টিফিকেশনের পক্ষে। আমি সেন্সরের পক্ষে কোনোদিন ছিলামও না। আচ্ছা। কারণ সেন্সর মানেই হইতেছে যে কাইটা কুইটা ফালাই দিব তোমার যা বলতে চাও, এটাও তো একটা আসলে উচিত না। আবার এটাও উচিত না যে আমার বাক স্বাধীনতা আসছে আমি যা খুশি তাই বলে দিব, যেটা অনেক কি বলবো দেশের জন্য ক্ষতি হইতে পারে, হার্মফুল হইতে পারে দেশের জন্য। কথাটা বুঝেন, ইন্ডিভিজুয়াল হার্মফুল হইতে পারে। একটা মানুষ যদি গণহত্যা করে আমি তারা গণহত্যাকারী বলবো না। ধরেন যে মানুষটা ধরেন কৃষি মন্ত্রণালয়ে কাজ করে, দলেরই লোক, আর যে মানুষটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে, এই দুজনের মধ্যে কিছু পার্থক্য আছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে একজন ফোর্স, তার হাতে পিস্তল আছে, মারণাস্ত্র আছে। কৃষি মন্ত্রণালয়ে যে আছে তার কাছে মারণাস্ত্র নেই। দুইটা কিন্তু ডিফারেন্স, অনেক পাওয়ারফুল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ফোর্স, তাকে অনেক রেসপন্স। আপনি দেখছেন না ভিডিও দেখাইতেছে, স্যার একটারে গুলি করি স্যার, ওইটা মরে যায়, তারপরে বাকিগুলো দাঁড়ায় থাকে, স্যার বাকিগুলো বাসে। এইটা স্যার খুব ভয়ঙ্কর স্যার, এটা কি এমনি সম্ভব, এটা কেমনে ঠেকাবো? এই যে দেখাইতেছে, তার পাশে দাঁড়ায় দেখতেছে। কোন দেশে ছিলাম ভাই আল্লাহ, আমি কষ্টে হাসতেছি। মানে কিভাবে সম্ভব এটা? মানে এটা হাউ ক্যান, মানে একটা মানুষ কিভাবে এটা মেনে নিতে পারে যে গুলি করি স্যার পইরা যায় একটা, ওইটা থাকে স্যার বাকিগুলি যায় না স্যার? এটা কোনো কথা? সারা দেশের মানুষ দেখছে এটা, এটা কোনো কথা হইতে পারে? একটা মানুষ আপনি গুলি করে ফেলাতেছেন, মরে গেছে, বাকিটা যাইতেছে না, এটা আপনার কাছে টেনশন। যারে মারলেন তার জন্য একটু টেনশন হলো না? এই আন্দোলনের শহীদদের কি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করা উচিত? ইনশাল্লাহ সেটা তো চেষ্টা করতেছে, আমরা তো দেখতেছি তারা দে আর ডুইং দেয়ার বেস্ট। কেননা বেশিরভাগ কালকে যেটা দেখতেছিলাম, সার্জিস এবং হাসনাত এবং আমাদের নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা, উনি বলতেছিলেন যে বেশিরভাগ হসপিটালের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে এবং সিসিটিভির ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। সো দিস ইজ ভেরি অ্যালার্মিং। তো না, আপনি আসলে কিভাবে নিরূপণ করবেন যে কত মানুষ আসলে মারা গেছে? আমরা এখন বলতে পারি 50,000 মারা গেছে, তো হইল না। বলতে পারি 50 জন মারা গেছে, এটাও হইল না। এখন একটা আন্দাজ করা হইতেছে, যেমন জাতিসংঘ বলছে 660 বা সামথিং প্লাস, 650 সামথিং, এবং 33,000-এর মতো আহত। এখন 33,000-এর মতো প্লাস আহত, 11,000-এর উপর গ্রেফতার প্লাস নিখোঁজ, এরকমই তো আলোচনা হচ্ছে। আদৌ কি এই সংখ্যা আরো বেশি কিনা আমার তো সন্দেহ হয়। আমরা আশা করি খুব দ্রুত এই সংখ্যা, আমি আশা করি এই সংখ্যা কমবে, এই সংখ্যাটা যেন সত্যি না হয়, এই সংখ্যাটা যেন অনেক কম হয়। একদমই তাই, একদম এটা আশা করি। কিন্তু আমাদেরকে তো অন্ধকারে রাখা হয়েছিল, এটা তো কেমনে বলবো? কেন অন্ধকার করলেন আপনি? কেন আপনি আমার ইন্টারনেট কেড়ে নিলেন, আমার অধিকার কেড়ে নিলেন? নিয়ে কেন আপনি কি করছিলেন? এখন তো জানতে হবে জনগণের। বাংলাদেশের জমিনে যেন আর কেউ দানব হয়ে উঠতে না পারে কোনো সরকার। প্লিজ এই ব্যাপারে যেন আমরা সব সময় সচেষ্ট থাকি, যেই আসুক দানব হওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। আর আমার কথা হইতেছে যে দেশটার একটা সুযোগ আসছে আমাদের সামনে, একটা সুন্দর সুযোগ আসছে, একটা সুন্দর বাংলাদেশ দেখার। আমরা বিদেশের সুন্দর সুন্দর দেশ দেখে আফসোস করতে চাই না, বাংলাদেশকে নিয়ে সারা ওয়ার্ল্ডের সামনে পতাকাটা নিয়ে দাঁড়ায় বলতে চাই, দেখো আমাদের দেশটা অনেক সুন্দর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আপনার কি কোনো কাজ করার, ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ধরনের আন্দোলন বাংলাদেশে, যে এটাকে আসলে শুধু একটা ট্যাগ দিয়ে আমি আটকাতে চাই না, আমি বলতে চাই একটা গণবিস্ফোরণ, গণ আন্দোলন। এই গণ আন্দোলনে শহীদদের নিয়ে কাজ করা, অলরেডি আমি স্ট্যাটাস দিছিও যে আমি শহীদদের নিয়ে আমি আবরার ফারাদকে নিয়ে কাজ করতে চাই, আমি মুগ্ধকে নিয়ে কাজ করতে চাই, আমি সাইদ ভাইকে নিয়ে কাজ করতে চাই, আমি ফারহানদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি জানি না আমি আল্লাহ আমাকে সব তৌফিক দিবেও কিনা, তা আছে না যে এটা তো আল্লাহর ইচ্ছা, সবকিছু হয় না আসলে, চাইলেও সবসময় কিছু হয় না। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, আমার সুস্থতার উপরে, আমার মানসিক অবস্থানের উপরে, আমার পারিবারিক অবস্থানের উপর, অনেক কিছু, পারিপার্শ্বিক অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু সিনেমাটা যদি বানাই, মানে যেই সিনেমাই বানাই, আমি সিনেমাটা বানাতে চাই এমনভাবে যাতে মানুষ ইতিহাসের একটা দলিল হয়ে থাকে, যে অ্যাকচুয়ালি মিথ্যা না, অ্যাকচুয়ালি বাড়ায় চারায় বলবো না, কেন বাড়ায় চারা বলার প্রয়োজন নাই। যা ঘটছে যেটা যদি দেখাইতে পারি ঠিকঠাক মতো, কিছুটাও যদি সত্যটাই দেখাইতে পারি, তাইলেই ইনাফ আমার কাছে মনে হয়। একটা দলিল বানাইতে চাই, এমন কিছু করতে চাই যেটাতে মানুষের আসলে পরবর্তী জেনারেশনে এসে দেখে বলবে, যেমন
কথার কথা আমি বলতেছি, জহির রায়হানের সিনেমাগুলো আমরা যখন দেখি, আমরা তো ওইটাকে দলিল হিসাবে কাউন্ট করি, মুক্তিযুদ্ধ দলিল হিসাবে। স্টপ জেনোসাইড দেখে আমরা দলিল হিসাবে কাউন্ট করি না? সো এরকম দলিল যদি করতে পারি, আল্লাহ যদি সেই ক্ষমতা দেয়, শক্তি সামর্থ্য এবং সেই মানসিক দৃঢ়তা দেয়, তাইলে হয়তো করব, অবশ্যই করতে চাই, দেশের জন্য কিছু করতে চাই যেখানে আসলে ইতিহাসটা সংরক্ষিত থাকবে। সেটা আমাদের 1971-এর মহান মুক্তিযুদ্ধ, সেটা 2024-এর দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যাই বলেন, সব জায়গাতেই আসলে কন্ট্রিবিউট করতে চাই। আমরাও চাই আপনি নতুন নতুন সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল দ্য টক রুমের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও কোনো নতুন অতিথি নিয়ে আমরা কিন্তু হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।